হ্যালো ইউটিউব, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকে আমাদের সাথে আছেন মানুদা একটা রোমাঞ্চকর ঘটনা নিয়ে। প্রত্যেক সপ্তাহের মতো তাই শুরু করে দেবো ঘটনা কোনো রকম সময় নষ্ট না করে। নমস্কার, আমি আপনাদের মানুদা। আজকের এই এপিসোডে লেখক শচীন দাসের পুরনো বাড়ির রহস্য। শ্রাবণ মাস, সন্ধেবেলা ঝিরঝির করে এক টানা বৃষ্টি পড়ে চলেছে। সেই কখন নেমেছে, দুপুর গড়িয়ে বিকেল 4টেতে এখন সন্ধ্যা হয়। তবুও বৃষ্টি থামার নামই নেই। চারদিক জল থই থই করছে। রাস্তাঘাট বাস টাস নেই, তেমন লোকজনও তেমন কোনো চোখে পড়ছে না। যারা বেরিয়েছিল দুর্যোগ দেখে তাদের অনেকেই ফিরে গেছে ইতিমধ্যে। তবু তারই ভেতর শহরতলির এদিকে যে একাধজন বাস থেকে নামছে না তা নয়। নেহাতি প্রয়োজনের যাদের দেরি করে ফিরতে হচ্ছে, সেই তারাই এখন বাস থেকে নেমে ছাতা মাথায় ছপ ছপ করে এদিকে ওদিকে দৌড়চ্ছে। অমর্ত্যবাবু দৌড়লেন না, দৌড়ে উপায় কি, সঙ্গে ছাতা নেই। সকালের দিকে আকাশটা ভালো থাকায় ছাতা নেবার দরকার মনে করেননি, কিন্তু দুপুরের দিকেই আকাশ কালো করে বৃষ্টি নামলো। সে কি বৃষ্টি! প্রথমে ভেবেছিলেন কমে যাবে, আর কমলেই বেলা থাকতে থাকতে আজ একটু আগেই বেরিয়ে পড়বেন অফিস থেকে। অথচ তার হলো কই, বৃষ্টি কমে আস্তে আস্তে সেই বেলা গড়িয়ে গেল। তাও কি পুরোপুরি কমলো? ঝিরঝির করে একটানা পড়েই চলেছে। হাতের ফাইলটা মাথার উপরে আড়াল করে প্যান্ট গুটিয়ে গলির ভেতরে ঢুকলেন অমর্ত্যবাবু। গলিতে বেশ খানিকটা জল জমেছে। সেই জলেও নামতে হতো না যদি গাড়িটা তার ঘরের দরজায় এসে দাঁড়াতো, কিন্তু উপায় নেই। বাড়িতে ঢোকার মুখেই মস্ত একটা গলি, এই গলিতে গাড়ি ঢোকে না। অফিসের গাড়িটা তাই রোজই তাকে গলির মুখে ছেড়ে দিয়ে যায় ও ওখান থেকেই তাকে গাড়িতে তোলে। জল পার হয়ে অমর্ত্যবাবু বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালেন। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। খুললো মেয়ে মিতুল। অমর্ত্যবাবু জিজ্ঞাসা করলেন, কিরে, কেউ আসেনি? মিতুল ঘাড় নাড়ল, মুখটা থমথমে, চোখ দুটো ছলছল করছে। অমর্ত্যবাবু বুঝলেন অনেককে বলেও কেউ না আসায় মেয়ের মনটা খারাপ হয়ে গেছে। তা হওয়ারই কথা। অন্তত এই দিনটিতে আজ মেয়ের জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজনদের অনেককেই নিমন্ত্রণ করেছিলেন অমর্ত্যবাবু। সেটা তার মেয়ের ক্ষেত্রে যেমন ছেলের ক্ষেত্রেও তেমনি। এই চলে আসছে আজ ক বছর ধরে। আসলে জন্মদিনটা উপলক্ষ মাত্র। এই সুযোগে সবার সঙ্গে দেখা হবে অমর্ত্যবাবু তাই অনেককেই আসতে বলেন। তবে এবারের আয়োজনটা একটু বেশিই ছিল। 15 হলো এই বাড়িটা কিনে এসে উঠেছেন তিনি। পুরনো বাড়ি জলের দরে বিক্রি হয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে বাড়িটা কিনে ফেললেন অমর্ত্যবাবু। তবে রং টং করে গৃহপ্রবেশের সময় আর কাউকে বলতে পারেননি। সামনেই মেয়ের জন্মদিন, ভেবেছিলেন সেই সময় সবাইকে বলবেন, বলেও ছিলেন। কিন্তু দুপুর থেকেই যা দুর্যোগ শুরু হয়েছে, এই ঝড় বৃষ্টি মাথায় করে কে আর এখানে আসবে? অমর্ত্যবাবু বললেন, তার মন খারাপ করে কি করবি বল? দুপুর থেকে যা শুরু হয়েছে, রাস্তাঘাট ভেসে গেছে। আমি তো এলাম অনেক কষ্ট করে। যাকে চল ভেতরে চল। কেক কেটেছিস? মিতুল মাথা নাড়ল। না গো, এখনো কিছুই হয়নি। তুমি আসোনি তাই মা দেরি করতে বলি। ও তাই নাকি? ঠিক আছে, তোর মাকে বল সব রেডি করতে। আমি চটপট হাত মুখ ধুয়ে আসছি। বলতে বলতে অমর্ত্যবাবুর দরজাটা বন্ধ করে ভেতরের দিকে চলে গেলেন তার নিজের ঘরে। প্রায় মিনিট 20 পরে যখন আবার বেরিয়ে এলেন, তখন তার পরনে সাদা পাজামা আর পাঞ্জাবি, হাতের আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মিতুলকে ডেকে বললেন, কই রে মিতুল, তোদের হয়েছে? মিতুল নয়, এবার জবাব দিলেন মিতুলের মা, অমর্ত্যবাবুর স্ত্রী জয়া দেবী। তিনি বললেন, হ্যাঁ, সবই রেডি, এখন তুমি এলেই হলো। পর্দা সরিয়ে অমর্ত্যবাবু পাশের ঘরে পা বাড়ালেন। এ ঘরটা বড়, প্রায় 20-25 জন লোক একসঙ্গে বসতে পারে। এখানেই ডাইনিং টেবিলের উপর একটা সুন্দর ট্রেতে বড় একটা কেক সাজানো। কেকটার চারপাশে কতগুলো মোম জ্বলছে। অমর্ত্যবাবু গুনে দেখলেন ঠিক 13টা। তার মেয়ে মিতুল এবার 13 বছরে পা দিল, তাই 13টাই জ্বালানো হয়েছে। মিতুলকে এবার এক ফুঁয়ে সব কটা নেভাতে হবে। ছেলেটা কাছেই ঘুরঘুর করছিল। সুযোগ পেয়ে বলল, কি রে দিদি, পারবি তো নেভাতে? না পারলে আমাকে বলিস। কেন তোকে বলবে রে? জয়া দেবী এবার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। দিদি নিজেই সবগুলোকে নেভাতে পারবে। ওই মিতুল, আয় এদিকে আয়। মিতুল এগিয়ে এলো, মাথা নিচু করে খুব জোরে একটা ফুঁ দিল। সঙ্গে সঙ্গে মোমগুলো নিভে গেল। অমর্ত্যবাবু ও বিজয়া দেবী দুজনেই হাততালি দিয়ে উঠলেন। ছেলেটাও আনন্দে চেঁচিয়ে উঠল। কিন্তু 1 মিনিটও গেল না, ছেলেটার উচ্ছ্বাসটা শেষ না হতেই মোমগুলো আবার দপ করে জ্বলে উঠল। অমর্ত্যবাবু বললেন, দাঁড়া, ঠিক মতো নেবেনি বোধ হয়, নে আর একবার ফুঁ
দে তো। মিতুল আবার ফুঁ দিল, সঙ্গে সঙ্গে সব কটা মোমই এক ফুঁয়ে নিভে গেল। কিন্তু একটু পরেই আবার একই দৃশ্য, দপ করে সেগুলো জ্বলে উঠল। তারা তো অমর্ত্যবাবু এবার নিজে এগিয়ে গেলেন, খানিকক্ষণ মোমগুলোর দিকে তাকিয়ে দেখলেন নিজে একজন ইঞ্জিনিয়ার মানুষ, কত বড় বড় মেশিনকে নিজের হাতে চালিয়েছেন, অথচ সামান্য কটা মোম কেন এমন করছে ঠিক বুঝতে পারলেন না। তাই বললেন, তারা এবার আমি নিজেই দেখছি বলে খুব জোরে একটা ফুঁ দিলেন তিনি। মোমগুলো নিভল ও সঙ্গে সঙ্গেই প্রায় জ্বলে উঠল আবার। এবার মাথা তুলে অমৃতবাবু স্ত্রীর দিকে তাকালেন। কি ব্যাপার বলো তো? কি জানি, ঠিক বুঝতেই পারছি না। অমৃতবাবু বললেন, দেখো তো তুমি একটু চেষ্টা করে। কিন্তু জয়া দেবী ততক্ষণে পিছিয়ে গেছেন, কেমন একটা ভয়ও ঢুকে গেছে তার মনে। ছেলে মেয়ে দুটোকে কাছে টেনে নিয়ে বললেন, না বাবা, আমার কেমন খারাপ লাগছে, তার চেয়ে তুমি জল ছিটিয়ে নিভিয়ে দাও। জল ছিটলে কেকটা নষ্ট হয়ে যাবে না? আচ্ছা দাঁড়াও আর একবার দেখি। অমর্ত্যবাবু আবার ফুঁ দিলেন, পরপর কয়েকবার। কিন্তু আশ্চর্য, যতবারই ফু দেন মোমগুলো নিভে যায়, সঙ্গে সঙ্গে আবার চলে ওঠে। এরকমই চলল কয়েকবার। শেষে বিরক্ত হয়ে একটা সসপ্যান এনে চাপা দিতেই মোমগুলো পুরোপুরি নিভে গেল। সে রাতে আর কিছু হলো না। কিন্তু ঘটনা ঘটলো পরের দিন রাত্রে। রাত তখন কটা হবে, বোধহয় 2-2:30। নিজের ঘরেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন অমর্ত্যবাবু। হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে চমকে উঠলেন। চটপট উঠে বিছানায় বসতেই কানে এলো এরপর ঝনঝন শব্দ, যেন একসঙ্গে অসংখ্য জিনিসপত্র এলোমেলো কেউ ছুঁড়ে মারছে। আর তারপরেই আবার সেই চিৎকারটা ঠিক তার ডান দিক থেকেই ভেসে আসছে। অমর্ত্যবাবু চকিতে উঠে ঘরের আলোটা জ্বাললেন, তারপর পর্দা সরিয়ে ডান দিকের ঘরে যেতেই চমকে উঠলেন। অন্ধকার থেকে একটা গোয়ানির শব্দ কানে আসছে। গোয়ানিটা অনেকটা কান্নার মতো। কে কাঁদছে এই রাত্রিতে? অমর্ত্যবাবুর স্ত্রীর নাম ধরে ডেকে উঠলেন, বিজয়া, বিজয়া, কি হয়েছে? তারপরেই সুইচ টিপে এ ঘরের আলোটা জ্বালিয়ে দিলেন। আলো জ্বালাতেই চোখে পড়ল সমস্ত জিনিস লণ্ডভণ্ড, ভেঙে চুরে চারিদিকে ছড়িয়ে আছে। আর তারই ভেতরে একদিকে বিজয়া, অন্যদিকে কাত হয়ে পড়ে আছে মিতু। তবে ছেলেটা অঘরে ঘুমোচ্ছে। অমর্ত্যবাবু স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। গোঙানিটা বেরোচ্ছে তারই মুখ থেকে। অমর্ত্যবাবু ডাকলেন, বিজয়া, বিজয়া। কিন্তু স্ত্রীর মুখ থেকে কোনো উত্তর নেই। নিচু হয়ে বসে অমর্ত্যবাবু তখন স্ত্রীকে ধাক্কা দিলেন। কি হয়েছে, কি হয়েছে বিজয়া? এবারে ধর্মর করে উঠে বসলেন বিজয়া দেবী। অমর্ত্যবাবুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর ভয়ে ভয়ে বললেন, মিতুলকে কে ওকে গলা টিপে মারছিল। কে কে মারছিল? এসব জিনিসপত্রই বা ভাঙলো কে? বলতে বলতে অমর্ত্যবাবু এবার মিতুলের দিকে এগিয়ে গেলেন। মিতুলের দাঁত কপাটি লেগে আছে। অমর্ত্যবাবু বললেন, শীঘ্রই একটু ঝলানো বিজয়া, শীঘ্রই একটু ঝলানো, মিতুল অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমার ভয় করছে ভীষণ। বিজয়া দেবী ভয়ে কাঁপতে লাগলেন। অবস্থা বুঝে অমর্ত্যবাবুই উঠলেন, নিজের ঘরে জলের জায়গাটা নিয়েই ছুটে এলেন। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে দাঁতের ফাঁকে আঙুল ঢুকিয়ে দাঁত কপাটি খুলে দিতেই জ্ঞান ফিরে পেল মিতুল। সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরল বাবাকে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি এখানে থাকবো না বাবা, আমার ভীষণ ভয় করছে। অমর্ত্যবাবু মেয়েকে নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। ঝটপট টুটুলকে নিয়ে আমার সঙ্গে চলে এসো। বিজয়া দেবী টুটুলকে কোলে নিতেই অমর্ত্যবাবু ওদের নিয়ে নিজের ঘরে এলেন। মিতুল টুটুলকে নিজের খাটে শুয়ে দিতেই মিতুল উঠে এলো। না, আমি একা শোবো না। অমর্ত্যবাবু বললেন, একা কোথায়? ভাই তো আছে। না না, তুমি থাকো এখানে। অমর্ত্যবাবু দেখলেন মেয়েটা ভয়ে নীল হয়ে গেছে। স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হয়েছিল কি বলো তো? বিজয়া দেবী কাঁপতে কাঁপতে বললেন, প্রথমে তো বুঝতে পারিনি, মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই মনে হলো আশেপাশে কে যেন ঘুরছে। ভাবলাম তুমি বোধ হয়, তাই তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কিন্তু তার আগে ঝনঝন করে শব্দ কানে এলো। বুঝতে পারলাম কেউ জিনিসপত্র ভেঙে চুরমার করছে। বেড সুইচটা চালিয়ে চিৎকার করতে গিয়েই যা দেখলাম তাতে আমার বুকের রক্ত এখানে হিম হয়ে আসছে। একটা 13-14 বছরের মেয়ে, কিন্তু তার দু চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। আর হাতগুলো কি লম্বা লম্বা, দাঁতগুলো বিকট, দাঁত মুখ
খিচিয়ে সে মিতুলের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ততক্ষণে ঘুম ভেঙে গেছে মিতুলে। একটা চিৎকার দিয়ে উঠেছে। ওর চিৎকারে আমিও চেঁচালাম, কিন্তু মেয়েটা তখন আমাকে হাত তুলে একটা চড় মারল। কি চড় নয়, মনে হলো যেন একটা দমকা হাওয়া আমার গালে এসে পড়ল। বাস, তারপর আর মনে নেই কিছু। অমর্ত্যবাবু বললেন, তোমরা ঠিক দেখেছো নাকি কোনো চোর ঢুকেছিল? চোর এলে আর জিনিসপত্র ভেঙে বাড়ির মালিকের ঘুম ভাঙাবে কেন? তা অবশ্য ঠিক, কিন্তু কি ব্যাপার বলো তো? বিজয়া দেবী বললেন, ব্যাপারটা খুবই খারাপ। আমার কালই সন্দেহ হয়েছিল, না হলে ভূত দিয়ে মোমগুলো নেভাবার পরেও কেন আবার জ্বলল। তুমি কালই বাড়ি ভাঙার ব্যবস্থা করো। এ বাড়িতে থাকা অসম্ভব। ওহ, কি সাংঘাতিক। মার কথায় মিতুলও এবার বলল, হ্যাঁ বাবা, তুমি অন্য কোথায় চলো, এখানে আর থাকবো না আমি। আর একটু হলেই আমার গলা টিপে ধরতো। বলতে বলতে ভয়ে কেঁদে ফেললো মিতুল। অমর্ত্যবাবু মিতুলকে কাছে টেনে নিয়ে এলেন, কিন্তু তখনও যেন কিছুই বুঝতে পারছিলেন না। পারলেন সকালে উঠে বাজারে যাওয়ার পথে গলির মুখে যেতেই কে যেন ডাকলো। পিছনে ফিরে তাকাতেই অমৃতবাবু দেখলেন তার পাশের বাড়ির বিজনবাবু। কাছে এসেই বললেন, কাল রাত্রে কি হয়েছিল আপনাদের বাড়িতে? চিৎকার আর শব্দ শুনলাম। অমৃতবাবু সব গুছিয়ে বললেন ব্যাপারটা। শুনে বিজনবাবু বললেন, আমি জানতাম এমনি একটা কিছু হবে। আপনি যখন বাড়িটা কেনেন তখন আমরা এখানে ছিলাম না, মাসখানেকের জন্য বেনারস গিয়েছিলাম। থাকলে আপনাকে বারণ করতাম ও বাড়িটা না কিনতে। অমর্ত্যবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাড়িটার ব্যাপারটা কি বলুন তো? আসলে বাড়িটা যিনি তৈরি করেছিলেন বছর 25 আগে, তার একমাত্র মেয়ে জন্মদিনের দিন আগুনে পুড়ে মারা যায়। মেয়ে মারা যাবার পরে মেয়ের শোকে ভদ্রলোকের স্ত্রীও একদিন আত্মহত্যা করেন। এর বছর দুয়েক পর ভদ্রলোক বাড়িটা বেচে দেন, কিন্তু যে কেনে সে আর থাকতে পারে না ভয়ে। শোনা যায় মা ও মেয়ে মৃত্যুর পর এখনো পালা করে বাড়িটাকে যক্ষের মতো পাহারা দিয়ে যাচ্ছে। অমর্ত্যবাবু চমকে উঠে বললেন, তাহলে কি আমি যার কাছ থেকে কিনেছি সেও এই সমস্যায় পড়েছিল? বিজনবাবু বললেন, হ্যাঁ মশাই, কেনার আগে আমি তাকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু সে শোনেননি আমার কথা, পরে বিশ্বাস করেছিল। অমর্ত্যবাবু চুপ করে রইলেন, মনে মনে ঠিক করলেন আজ ছুটি, আজই একবার ভাড়া বাড়ির খোঁজে বেরোবেন তিনি। তারপর সুযোগ বুঝে বাড়িটা তিনিও বেচে দেবেন কাউকে। অসাধারণ গল্প বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাদের জানাবে লাইক করে, কমেন্ট করে এই ভিডিওতে, আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এই গল্পগুলো। আর আজকের এই ভিডিওটাকে দেখানোর জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ। আমি মানুদা। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো শুনে জানাবেন। নমস্কার, শুভরাত্রি।